পৈরিরা এসে দিঘি কাটে, ঠিক এই পানিটা ঝলমল করতো। ছিল পুরো পানিটাই ঘোলা ছিল, পুরো মানে নদীর পানির মতো ঘোলা। তখনও কি মিষ্টি ছিল? একেবারে পুরো, এর থেকে আরো মিষ্টি ছিল। এখান থেকে একটু মাটি নিয়ে যান, আপনি যে কোনো একটা মানত করেন, একটা কিছু করেন, আপনার। আপনি কি জানেন এই শান্ত জলাশয়টি বহু বছরের ইতিহাস বহন করে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ চলে এসেছি বাগেরহাট জেলার রামপাল উপজেলা হুড়কা ইউনিয়নের এক বিস্ময়কর জলাধারে, যার নাম ঝলমলিয়া দিঘি। চলুন আজকে আমরা সেই ঝলমলিয়া দিঘি সম্পর্কে আপনাদের সকল তথ্য জানাই। আমার পিছনে যে দিঘিটি দেখছেন, এটি হলো সেই রামপালের ঝলমলিয়া দিঘি। আজকে আমরা চেষ্টা করব এই ঝলমলিয়া দিঘির ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর। একসময় গ্রামের মানুষের পানীয় জল, গৃহস্থলী কাজ, কৃষিকাজ এবং মাছের চাষের অন্যতম প্রধান উৎস ছিল এই দিঘি। বাংলার অনেক প্রাচীন দিঘির মতো এটিও শুধু একটি জলাশয় নয়, বরং স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতির অংশ। আজও স্থানীয় মানুষ এই দিঘিকে নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবে মনে করেন। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, তাহলে ঝলমলিয়া দিঘি আপনার ভালো লাগবে সকালে এবং বিকালে। তবে ভ্রমণে গেলে অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখুন এবং স্থানীয় মানুষের প্রতি সম্মান দেখান। বাংলার বিভিন্ন অঞ্চল ও গ্রামে ছড়িয়ে রয়েছে অসংখ্য এই সকল প্রাচীন দিঘি, যার কিছু দিঘি বইয়ের পাতায় তার ইতিহাস লেখা হয়েছে এবং কিছু দিঘি আজও জীবিত রয়েছে মানুষের মুখে মুখে ও লোককাহিনীতে। তারই একটি হলো এই ঝলমলিয়া দিঘি। চলুন আজকে আমরা এই ঝলমলিয়া দিঘির ইতিহাস সম্পর্কে আপনাদের জানাই। আজকে আমরা ঘুরে দেখব এই ঝলমলিয়া দিঘির সৌন্দর্য এবং খুঁজে বের করার চেষ্টা করব এর প্রকৃত ইতিহাস, এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে চেষ্টা করব জানার এর প্রকৃত ইতিহাস এবং খনন কাহিনী। স্থানীয়দের মতে এবং প্রবীণদের কথা অনুযায়ী এই দিঘিটি শতবর্ষীয় দিঘি, যার খননের ইতিহাস সঠিকভাবে আজও পাওয়া যায় নাই। তবে মনে করা হয় একটা সময় এই এলাকায় লবণ পানির বিপরীতে সুপেয় মিষ্টি পানির কারণেই এই দিঘি খনন করা হয়েছিল। একটা আশ্চর্য বিষয়, আপনারা জেনে অবাক হবেন, এই দিঘির পাশেই রয়েছে বিভিন্ন ঘের, যেটা স্থানীয়ভাবে বলা হয়। সেই ঘেরের পানিগুলো একেবারেই লবণাক্ত, কিন্তু এই দিঘির পানি প্রচণ্ড মিষ্টি, যার ফলে স্থানীয় লোকরা এই দিঘির পানি পান করে থাকেন। পাশাপাশি এই দিঘির পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে। এখানে যারা হিন্দু ধর্ম অবলম্বী মানুষ আছে, তারা এখানে প্রার্থনা করেন। তারা বিশ্বাস করেন এই মন্দিরের পাশাপাশি এই পুকুরেরও ঐতিহ্য অনেক পুরাতন। এই পুকুরের পাশেই রয়েছে শতবর্ষীয় অনেকগুলো বটগাছ। তার একটি হচ্ছে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই বটগাছটিও শত বছরের পুরাতন স্মৃতি বহন করে চলেছে। আমার ডান পাশে রয়েছে আরও কয়েকটি বটগাছ, সেগুলো অনেক পুরাতন, যেগুলো আজ থেকে শত শত বছর আগেই এইভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন আমরা ওই পাশ থেকে বটগাছগুলো দেখার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা এই ঝলমলিয়া দিঘির পাড়েই একটি মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরটাও আপনাদের দেখাচ্ছি, দেখতেই থাকুন। ঝলমলিয়া দিঘির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এই দুটি বিশাল বটগাছ। কত শত বছর ধরে তারা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার সঠিক হিসাব আজ আর কারো জানা নেই। স্থানীয়দের মতে এই গাছ দুটিও দিঘির ইতিহাসে নীরব সাক্ষী। কত মানুষ এসেছে, কত ঘটনা ঘটেছে, সব কিছুই যেন এই গাছগুলো চোখের সামনেই ঘটেছে। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি দিঘি নয়, বরং স্মৃতি, ঐতিহ্য আর লোককথার এক জীবন্ত সাক্ষী। এই দিঘির নামকরণ ঘিরে রয়েছে অনেক ইতিহাস। অনেকেই মনে করেন সকালের রোদ বা বিকালের নরম রোদ এই দিঘির মাঝে পড়ে, এবং এই রোদ এই দিঘির মাঝে পড়ার ফলে দিঘির পানিতেই ঝিকিমিকি আলো দেখা যায়, যার প্রেক্ষিতেই এই দিঘির নামকরণ করা হয় ঝলমলিয়া দিঘি। যদিও এটার কোনো দালিলিক সত্যতা নেই, প্রচলিত কথা অনুযায়ী এই দিঘির নামকরণ বলে মনে হয় ঝলমলে দিঘি। ঝলমলে দিঘির চারপাশে রয়েছে সবুজ শ্যামল একটা
মনোরম দৃশ্য, যার ফলে দর্শনার্থী বা পর্যটক এখানে এসে মনোমুগ্ধভাবে এই পরিবেশ গ্রহণ করতে পারে। ঝলমলিয়া দিঘি নীরব তীরে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন বটগাছ। সময়ের স্রোত বয়ে গেছে, ঋতু বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু তারা যেন আজও অটল, ইতিহাসের নীরব প্রহরী হয়ে। তাদের ডালপালা আজ আকাশ ছুঁতে চলেছে, আর ঝুড়ি নেমে এসেছে মাটির বুকে। মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক জীবন্ত শিল্পকর্ম। কত পথিক এই ছায় একটু বিশ্রাম নিয়েছে, কত গল্প, কত স্মৃতি, কত হাসি আর কত দীর্ঘশ্বাস। আপনি কেমন আছেন? ভালো আছে। আমরা এই ঝলমলে দিঘি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি। আমাদের একটু এই দিঘি সম্পর্কে কিছু বলুন। এই দিঘিটি কত আগে খনন করা হয়? এই দিঘির আশেপাশে এখন তো অনেক দোকানঘাট রয়েছে এই দিঘিকে কেন্দ্র করেই, না? তাছাড়া এই দিঘির পাশে দেখলাম ওই একটা মন্দির, এখানে আর একটা মন্দির রয়েছে। এই বিষয় যতটুকু ওদিকে আরেকটা আছে মন্দির, ওই পাশে আরও একটা মন্দির আছে। এই দিঘিটা আসলে কত আগে খনন করা হয় আপনারা এই জানেন? দিঘিটা খনন সম্পর্কে আমার থেকেও আরো 2-4 পুরুষ আগেও যদি যাওয়া হয় তারাও বায়োডাটা দিতে পারবে, সঠিকভাবে জানে না, সঠিকভাবে জানে না। আচ্ছা আচ্ছা। পুকুরটা একটা জিনিসই বোঝা গেছে এ পর্যন্ত সত্যতাই, সেটা হচ্ছে কি এই এলাকাটা ছিল জংলা একটা এলাকা ছিল। জংলা একটা এলাকা ছিল, যা আসলে 30 সালে সর্বপ্রথম এখানে জরিপ হয়। 30 সালে সর্বপ্রথম জরিপ হয়। 30 থেকে ধরেন 20 বছর আগে এখানে মানুষ এসে বসবাস শুরু করে। আচ্ছা, ইচ্ছা মতো। তারপরে যাই ওই জরিপটা হওয়ার পরে সরকারের আওতায় যায়, সরকারের আওতায় যাওয়ার পরে তো আসলে পুকুরটা সরকারিভাবেই থেকে গেল। এটা কি এখন সরকারি পুকুর? এখনো সরকারি পুকুর। আচ্ছা আচ্ছা। এই সরকারিভাবে থাকার পরে এই পুকুরে খনন সম্পর্কে কেউ কিছু বাস্তব কথা কেউ বলতে পারবে না, কেউ জানে না আর কি। না মানে আমার বাবা দাদা এরাও কেউ বলতে পারবে মানে আসলে এই পুকুরটা অনেক আগে খনন করা হয়, অনেক আগে। এবং ওই জঙ্গলের ভিতর, ওই যে জঙ্গলটা ছিল, ওই জঙ্গলের ভিতর এই পুকুরটা পাওয়া গেছে বলেই শেষকালে আখ্যায়িত হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এই জঙ্গলের ভিতর তাহলে কে বা কারা কাটলো? এইবার আমার দাদা দিদিকে কাছ থেকে আমরা গল্প শুনেছি যে রূপকথা আকারে, যে এখানে পৈরীরা এসে দিঘি কাটে। আচ্ছা আচ্ছা। এবং এই দিঘিটা নাকি এক রাতের মধ্যে কাটা হয়। দিঘির পানি তো অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। আশেপাশে তো সব লবণাক্ত এলাকা, লবণ পানি আশেপাশে সব, কিন্তু আগে ঘোলা পানি ছিল, এখন তার থেকেও আগে ঝলমলিয়া দিঘি নাম না? হ্যাঁ, ঠিক এই পানিটা ঝলমল করতো। আচ্ছা আচ্ছা। আমি যতদূর শুনেছি যে এখানে রোদ পড়ার কারণে এই পানিগুলো ঝিকমিক করতো, তার থেকে নামকরণ করা হয় ঝলমলিয়া দিঘি। না, ঝলমলিয়া দিঘিটা খুব পাক পবিত্র জিনিস। এই দিঘিটার নামই হচ্ছে শুধু ঝলমলিয়া দিঘি না, ঝলমলিয়া দিঘি পূর্ণ পাদপীঠ। এখানে দাঁড়ায় আছেন, এখানে এই জায়গাটার নাম হচ্ছে ঝলমলিয়া দিঘি পূর্ণ পাদপীঠ। আচ্ছা আচ্ছা। এর অস্তিত্ব আছে। এর কি অস্তিত্ব আছে? এখান থেকে একটু মাটি নিয়ে যান, আপনি যে কোনো একটা মানত করেন, একটা কিছু করেন, আপনার মানে এই জায়গাটা আপনি বলতে চাচ্ছেন এই জায়গাটা অনেক পবিত্র জায়গা? অনেক পবিত্র, অনেক পবিত্র একটা জায়গা, অনেক পবিত্র। আচ্ছা। আর এর আগে যখন ওই গোলা ছিল, আমি গোলা দেখেছি, স্পষ্ট গোলা দেখেছি। মানে ঘোলা ছিল, পুরো পানিটাই ঘোলা ছিল, পুরো মানে নদীর পানির মতো ঘোলা। তখনও কি মিষ্টি ছিল? একেবারে এর থেকে আরো মিষ্টি ছিল। মানে ঘোলা পানি কিন্তু অনেক মিষ্টি আর কি, অনেক মিষ্টি, এর থেকে আরো সুস্বাদু। আবার কলসি ভরে রাখবেন, কলসির তলায় কোনো কিছু পাবেন না, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অথচ গোলা। এই পুকুরের কোনো মানে ঐতিহাসিক কোনো ঘটনা আছে? ঐতিহাসিক ঘটনা বেশিরভাগই শোনা ঘটনা। বলেন আপনার যতটুকু। যে আমি একটা শুনেছিলাম যে এই পুকুরে নাকি একটা সময় কারোর বিবাহ কোনো অনুষ্ঠান হলে পুকুরের কাছে এসে বললে অনেক থালা বাসনগুলো পাওয়া যেত, আবার বিবাহ শেষ করার পরে এখানে দেওয়া হতো। বিবাহ বলে না আর কি, যে কোনো বড় ধরনের অনুষ্ঠানে এগুলো চাইলে কায়া মনে ওই গলায় কাপড় নিয়ে এসে চাইতে হতো, সেইভাবে পাওয়া যেত। এটা আমাদেরও কিন্তু শোনা কথা। আমরা এটা অনেক আগে, অনেক আগে। তারপরে কেউ না কেউ ওইটাকে ব্যতিক্রম করলো। হ্যাঁ, লেনদেনে ব্যতিক্রম যখন করলো তখন আর ওটা হারিয়ে বিপরীত হয়ে গেল। এখন এই আশেপাশে এই যে দোকানপাট, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো হয়েছে, এটা কি শুধু দিঘিকে কেন্দ্র করেই নাকি আগে থেকেই ছিল এরকম? না, দিঘিকে কেন্দ্র করেই।
আগে ছিল না দোকান, আগে এটা ছিল না না না, এই দিঘিকে কেন্দ্র করে হয়েছে। দেখি দেবে। এখন এখানে এই যে মানুষের জীবন জীবিকা এই দিঘিকে কেন্দ্র করে যে দোকানপাটগুলো গড়ে উঠেছে, হ্যাঁ। এটা আসলে এই এলাকার উন্নয়নের একটা হ্যাঁ। অংশ হিসেবে হ্যাঁ। এই দিঘি ভূমিকা রাখছে। এই যে দিঘির পাশে যে বট গাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কি এর মতো অনেক পুরাতন? না, এগুলো পুরাতন না, এগুলো বাংলাদেশ পুরাতন গাছ ওই পারে ওই ওই মন্দির সাইডে, ওই সাইডে যেটা আছে মন্দিরের সামনে, হ্যাঁ। ওইটাল পুরাতন, ওইটাই ওইটাল পুরাতন। ওই তেঁতুল গাছ, বড় তেঁতুল গাছ আছে, এই একটা তেঁতুল গাছ আছে, এইগুলোর এইগুলো মানে শত বছর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো আচ্ছা, এই তেঁতুল গাছটা আর ওই পাশে বড় একটা তেঁতুল গাছ আছে, বট গাছ আছে ওই সাইডে একটা। এইগুলো হচ্ছে অনেক পুরাতন, হ্যাঁ। মানে আপনারা মানে শুনেই আসছেন, এই বট গাছ দেখে আসছেন। দেখি। শহীদ মিনারের সামনে একটা আছে তেঁতুল গাছ, আচ্ছা, ওটা দিনের সামনে হ্যাঁ আদা মরা হয়ে গেছে। এই দুটো বাংলাদেশ। বাংলাদেশ এই রুইয়ে দুটো বানান। আচ্ছা আচ্ছা, এই পুকুরে আপনারা যে এই যে মাছ ছাড়া হয়েছে, এই মাছগুলো আসলে কে রক্ষণাবেক্ষণ করে? কেউ রক্ষণাবেক্ষণ করে না, আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ, আর মাছগুলো ছাড়া হয় কেউ না কেউ মানত করে যে আমি এই সমস্যায় পড়েছি, সমস্যাটা যদি মুক্তি পাই আমি এখানে 5 কিলো মাছ দেবো। সেই মানতের প্রেক্ষিতে এখানে মাছ মাছ ধরা হয়, মাছ ছেড়ে থাকে আর কি। ছেড়েছে। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতটুকু তথ্য দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এখন আমরা আকাশ থেকে দেখছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝলমলিয়া দিঘি। চারপাশের সবুজ প্রকৃতি আর বিশাল জলরাশি এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। আকাশ থেকে তাকালে বোঝা যায় এই দিঘিটি কতটা বিস্তৃত। একসময় এই ধরনের দিঘি ছিল গ্রামের মানুষের পানীয় জল, কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনের অন্যতম ভরসা। চারিদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি সুন্দর ভ্রমণ স্থল। রোদের আলো পানির উপর পড়ে যখন ঝিকমিক করে, তখন এই দিঘিটির সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলার এমন অনেক ঐতিহাসিক জলাশয় আজও নীরবে আমাদের অতীতের গল্প বলে যায়। এগুলো সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাই তো এই দৃশ্য দেখে কবি জীবনানন্দ দাশের ভাষায় বলতে চাই, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। দর্শক মণ্ডলী, এটাই ছিল বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির ইতিহাস। এই ভিডিওটি যারা দেখছেন তাদের আশেপাশে যদি এই রকম ঐতিহাসিক দিঘি বা স্থাপনা থাকে যেগুলো এখনও বইয়ে ওঠা হয় নাই বা বইয়ের ভাষায় এখনও লিপিবদ্ধ করা হয় নাই, কিন্তু মুখে মুখে তার ইতিহাস এখনও জীবিত রয়েছে, সেই সকল স্থাপনা, সেই সকল দিঘির নাম আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সকল জায়গায় গিয়ে সেই সকল ভিডিও করে দেশবাসীর জন্য উপস্থাপন করতে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই ঝলমলিয়া দিঘি থেকে। আল্লাহ হাফেজ।